জানাজা হলো আপনারা জানেন, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। সেই ইরানে আয়াতুল্লাহ খোমেনির জানাজা শেষ করে তিনি বাংলাদেশে ফিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুসাইদ মুস্তাফিজ ভাই উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাঝি ভাই কথাগুলোকে শোনার জন্য চারটি সালাম নাসিরউদ্দিন পাটোয়ারীরা আজকে আপনাদের সামনে উপবিষ্ট হয়েছেন। যাতে হলো যাতায়াতের সুবিধা হয়, মা বোনদের দিকে লক্ষ্য রাখবেন এবং সাথে সাথে সাংগঠনিক কোনো লোক সামনে আসবেন না, বা আপনারা পিছনে গিয়ে বসবেন, সাংবাদিকরা সামনে থাকবেন। আর ওইখানে চেয়ার আছে, যারা বসতে চান অত্যন্ত গরম আবহাওয়ার কারণে সময় স্বল্পতার কারণে আজকে আমাদের জগৎযাত্রা অনুষ্ঠানটি আমাদেরকে স্কিপ করতে হচ্ছে। আপনারা জানেন যে রহিম জাতীয় নাগরিক পার্টি আজকের এই দুপচাচিয়া পথসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমান এবং আমার সামনে দুপচাচিয়া উপজেলার বিপ্লবী জনতা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24শে জুলাই আন্দোলনের মাধ্যম দিয়ে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে জনগণের অধিকার আদায়ের জন্য সেই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে এই সরকার। আমরা জানতে চাই, এই জুলাই সনদ হলে বিএনপির ক্ষতিটা কি? এই জুলাই সনদ হলে বিএনপির ক্ষতি, তারা ঘুম করতে পারবে না, তারা সন্ত্রাসী কর্ম করতে পারবে না, তারা চুরি চামারি করতে পারবে না, তারা দেশের অর্থ বাইরে পাচার করতে পারবে না। তাই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় দুপচাচিয়াবাসী, আপনারা অবগত আছেন 2024 সালে 1500 শহীদ এবং 30,000 আহতের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশের স্বপ্নে এই দুপচাচিয়াতে আমাদের পৌরসভার আবু বকর সিদ্দিক ভাইকে মেয়র পদে মনোনীত করেছে। উপস্থিত এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দুপচাচিয়ার সর্বস্তরের জনতা, দেখেন রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বয়ান, বক্তৃতা আমরা বিভিন্ন কালচারের মাধ্যমে গত 17 বছরও এক অন্যায় এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়। আমরাও কেমন জানি ভয়ে ওই দলের ব্যালটের মধ্যে সিল মারে আসি। কতদিন আর কতদিন আমি আমার আত্মমর্যাদাকে, আমি আমার নাগরিক হওয়ার আত্মমর্যাদাকে জায়গা পাবে না, মামুবাড়ি দিল্লি গিয়ে করতে হবে। কথার সাথে কাজের মিল আছে না নাই? দিল্লি গেছে না যায়নি? আগামী দিনে এই জুলাই কে কেন্দ্র করে আপনারা জানেন যে কোনো ধরনের নৈরাজ্য অপশক্তি এই বাংলার মাটিতে যখনই মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, এই ফ্যাসিস্টদেরকে যারা আগামী দিনে আবার নব্য ফাঁসি খাওয়ার চেষ্টা করবে, আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিস আদালতে আবার সেই ইঁদুরের গর্তে লুকে থাকা ফ্যাসিস্টরা আবার পুনরায় সেই সিন্ডিকেট তৈরি করতেছে। আপনারা করবেন না, যেহেতু জানেন একজন রাজাকার বলার পর দেশের বাইরে যাতে ব্যর্থ হয়েছে, ঠিক অনুরূপ ভাবে আপনারা এমন কোনো কাজ করবেন না। আপনারা আমাদের সহ ভাই ছিলেন, আমরা বারবার আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য মিডিয়ায় দিয়ে থাকেন। আপনারা দেখেছেন বিগত 17 বছরে বেগম জিয়ার আজকে এখানে বোমা হামলা হবে, আজকে ককটেল হামলা হবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারীরা বোমার ভয় পায় না। 28শে অক্টোবর কারা সাউন্ড গ্রেনেডের ভয়ে পালিয়ে গিয়েছিল তা বাংলাদেশের মানুষ দেখেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারীকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই, বোমার ভয় দেখিয়ে লাভ নেই। তারা বারবার ফিনিক্স পাখির মতো বাংলার আকাশে
আকাশে উড়ে আসবে ইনশাআল্লাহ। আবার আরেক গ্রুপ দেখি, অনেকদিন পর আপনাদের কাছে আসতে পেরেছি, এজন্য ভালো লাগছে। এটা শহীদ জিয়াউর রহমানের ভূমি এবং এই শহীদ জিয়াউর রহমানের ভূমিতে ভারতের সাথে আপোষ করছে শহীদ জিয়ার পথ থেকে সরে গিয়ে। এটা নিয়ে আবার এই শহীদ জিয়ার যারা অনুসারী তাদের মনে অনেক দুঃখ। বেশ ভালো লাগছে যে গত 17 বছর দুপচাচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির করছেন, যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা নিতে হবে। দেখো হাসিনা, বগুড়ার উপরে অনেক নির্যাতন করেছ, রাতের আধারে বাংলাদেশ। এই ইতিহাস থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে যারা গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমরা তাদের সাথে সঠিক বিচার করব। শুধু গোপালগঞ্জ নাম হওয়ার কারণে আমরা তাদের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমরা গোপালগঞ্জে গিয়েছি, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। শেখ হাসিনা যদি তার প্রতিবেশী টুঙ্গিপাড়া যে মাজার রয়েছে শেখ মুজিবের, এই মাজারের পাশের ঘরেও গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আওয়ামী লীগকে পছন্দ করো, ওই প্রতিবেশী উত্তর দিবে বাংলার খুনি সন্ত্রাস পুরো বাংলাদেশ পছন্দ করে না, তোমাদেরকে আমাদের পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা গোপালগঞ্জের পরতে পরতে এই উত্তরগুলা পেয়েছি। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। এর মধ্যে ছিল আবু সাইদ অন্যতম, যিনি উত্তরবঙ্গের সন্তান ছিলেন। যদি বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের আজাদির লড়াই কোথায় থেকে শুরু হয়েছে বলা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের খাতায় লেখা থাকবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের 24-এর আজাদির লড়াই সেই উত্তরবঙ্গের সেখানে শুরু হয়েছিল। যেই মানুষগুলোকে বলা হয়েছিল এতদিন মঙ্গা পীড়িত এলাকার লোকজন, যেই মানুষগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলা শেখ হাসিনার গুলির সামনে বুক পাতিয়ে বলেছিল বুক পেতেছি গুলি কর, বাংলাদেশ আমি স্বাধীন করব, জীবন দেব, হাসিনার দুঃশাসী পতন করব। উত্তরবঙ্গের লোক দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, ভারতের দাদাগিরির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষের পক্ষে উত্তরবঙ্গ আজীবন ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নির্বাচনের পরে শহীদদের নাম ব্যবহার করা হয়েছে। যদি একজন শহীদ ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কেন জীবন দিয়েছিল, তিনি উত্তর দিব একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, বাংলাদেশের পরিবর্তনের জন্য। গত 17 বছর এই সংস্কার না হওয়ার কারণে যাদের নেতা নেত্রীরা জেলে পড়েছে, বালুর টাক সরাইতে পারে নাই, আরাফাত রহমান কুকুকে হত্যা হলো, সেই গণভোটে আপনারা সবাই ভোট দিয়েছেন এবং সেখানে 70% মানুষ গণভোটে হা পক্ষে ভোট দিয়েছে যে আমরা বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। কারণ আমাদের 1400 ছেলে জীবন দিয়েছে, অসংখ্য সন্তান, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম অন্য লীলা খেলা। সরকার প্রধান বেঁকে বসলো, এর মধ্যে কয়েকজন মন্ত্রী বক্তব্য দিলে ওই সময় যদি নির্বাচনে মানুষদেরকে এই কথা না বলতাম তাহলে তো মানুষ আমাদেরকে ভোট দিত না। তো আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন, একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা। আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। আমি দুঃখ প্রকাশ করছি বিএনপির ভাইদের কাছে, আপনারাও তো ভোট দিয়েছিলেন, তাহলে 70%
কোথায় থেকে ভোট আসে সেটা তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা। তাহলে আপনি ভোট দিয়েছেন, আপনি রায় দিয়েছেন, সে রায়ের পরে আপনি কেন এখন উল্টে গেলেন যে বাংলাদেশে কোনো সংস্কার হবে না? গতকালকে আমাদের যে জনতার পার্লামেন্ট, এই পার্লামেন্টে একটি ঐতিহাসিক ঘৃণিত কর্মকাণ্ড হলো, যেখানে আমরা সংস্কার একটি রিফর্ম অ্যাসেম্বলি হওয়ার কথা, সেই পার্লামেন্টে একটি সংশোধিত কমিটি হলো, যেই কমিটির মাধ্যমে তারা সংবিধান সংস্কার করার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে তারা সংবিধান সংশোধনে চলে গিয়েছে এবং সেখানে তারা একটা কমিটি গঠন করলো। আমরা যারা 11 দলীয় জোট, আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করলাম, করার জন্য জনদুয়ারে যাচ্ছি 3 দিন এবং আপনাদের কাছেও আজকে আপনাদের উপজেলায় এসেছি। আমরা যেই দাবিটা নিয়ে এসেছি সেই দাবিটা খুবই সহজ সরল। দাবিটা হলো বাংলাদেশের মানুষ যেহেতু 70% ভোট দিয়েছে সংস্কার জন্য, তাহলে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু 1400 লোক শহীদ হয়েছে সংস্কারের জন্য, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু হাজার হাজার মানুষ আহত হয়েছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যদি কোনো দল, যদি কোনো পরিবার, যদি কোনো গোষ্ঠী এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনার যেই পরিণতি হয়েছিল, সেই দল, সেই গোষ্ঠী, সেই পরিবারের আগামীতে একই পরিবার, একই দশা উপভোগ করতে হবে বাংলাদেশে। আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। আমরা 5 অগাস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে দেখলাম ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগের 5 লক্ষ নেতা কর্মী মারা যাবে। আমরা নিজেদের হাতে আইন তুলে নেই নাই, আমাদের সক্ষমতা ছিল, কিন্তু আমরা বলেছি আমরা বিচার বিভাগের কাছে যাব। শেখ হাসিনা যেভাবে আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, শেখ হাসিনা যেভাবে অসংখ্য লোককে বিনা বিচারে ফাঁসি দিয়েছিল, আমরা সেভাবে যাব না, বিচারালয়ে যাব। বিচার যদি বলে তুমি অপরাধী, তাহলে আমরা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। সেই বিচারালয়ে আমরা গিয়েছি, আমরা সঠিক বিচার পেয়েছি। শেখ হাসিনার ফাঁসি হয়েছে বাংলাদেশে, কিন্তু এই জায়গায় বাদ সাধলো যাদের সাথে গত 17 বছর লড়াই করেছি, যাদের সাথে গণ অভ্যুত্থান করেছি, ওদের কাছে বিচারের চেয়ে টাকা বড় মুখ্য হয়ে গেল। কোন আওয়ামী লীগের নেতা এসে বলল যে আপনার কয়েকদিন আগে সন্তানকে হত্যা করে আসলো, যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, ও বিএনপির ভাই তুমি আমাকে মুক্ত করে দাও। সে টাকার কাছে নিজের মাথা নত বিক্রি করে সে ওই লোককে মুক্ত করে দিয়েছে। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। গত 17 বছর একজন ব্যবসায়ী ভাই অনেক কষ্ট করে ব্যবসা করেছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যবসা করতে দেয় নাই। সেও আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে নতুন বাংলাদেশে আমার চাঁদা দিতে হবে না, নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাস হবে না, নতুন বাংলাদেশে কোনো গুন্ডাবাজি হবে না। কিন্তু 5 অগাস্টের পরে সে দেখলো শেখ হাসিনার আমলের চেয়ে যে বিএনপির ভাইদেরকে আমরা উদ্ধার করতে গেলাম, তারা নতুন করে জুলুম চাপিয়ে দিল। আগে যদি 100 টাকা চাঁদা দিতে হতো, এখন 200 টাকা করে চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। আমরা আপনাদের সন্তান হিসাবে দাঁড়িয়েছি। আমরা নতুন বাংলাদেশে আপনাদের পক্ষ থেকে বলছি, এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি হতে দেব না ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আমরা গুন্ডামি কাউকে করতে দেব না। এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার মতন কাউকে ভোট চুরি করতে দেব না। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, যারা আওয়ামী লীগকে বিচার থেকে ফেরানোর চেষ্টা করবে, তাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং এই বাংলাদেশে আপনাদেরই সন্তান যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন, আপনাদেরই বীর শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপথে গিয়েছি, তখন তারা আমাদেরকে বলল যে তোমরা হাদি ব্যবসায়ী, তোমরা জুলাই ব্যবসায়ী। আরে ভাই, আমরা হাদি ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না। আমরা ন্যায়ের পক্ষে আছি। এই ন্যায়ের পক্ষে লড়েছেন শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার যে ঐতিহ্য রয়েছে, শহীদ জিয়ার যে ঐতিহ্য রয়েছে, ভারতের বিরোধিতা, ভারতের আগ্রাসন বন্ধ, বাংলাদেশের উন্নয়ন,
সেটা থেকে সরে গিয়ে তার সন্তান এখন ভারতের সাথে হাত মিলিয়েছে। আমাদের স্পষ্ট কথা, আপনি কার সন্তান হয়েছেন সেটা আমরা দেখব না, আমরা দেখব বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের আজাদীর পক্ষে কে আছে। তিনি যদি একজন কৃষক হন, আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যদি একজন ব্যবসায়ী হন, আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যদি একজন নারী হন, আমি তার পক্ষে দাঁড়াবো। আমি একজন সাধারণ মানুষকে দেখব। আপনি কোন পরিবারের সেটা আমাদের কাছে পরিতাপ্য বিষয় না। আপনারা দেখেছেন, আপনাদের গরম লাগছে, আমি বক্তব্য শেষ করব। আপনাদের বাচ্চা সন্তানগুলা ব্রয়লারের মুরগি, মানে ফার্মের মুরগি। এক সময় শেখ হাসিনার মন্ত্রীরা বলতে হলো রাজাকার রাজাকার। শেখ হাসিনা যখন বলেছিল ওরা রাজাকার, তখন ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল, তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল। এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকে বলে থাকেন, এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এখনো সময় আছে, ছাত্র সমাজের কাছে আসুন। এই ছাত্র সমাজ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন টিলন আমাদের দেখায় সময় নাই। আর অনেক মন্ত্রী, আপনারা জানেন দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 51 জন লোক মারা গিয়েছে, 1,20,000 গবাদি পশু পানির নিচে হারিয়ে গিয়েছে। আমরা ত্রাণ মন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না, প্রধানমন্ত্রীকে দেখি নাই, কোন মন্ত্রীকে দেখি নাই। তারা এসি রুমে বসে আনন্দ উল্লাস করছে, বাংলাদেশের মানুষকে হ্যায় করছে। তারা মনে করেছে আমরা 200 সিট পেয়েছি, এই তো আমাদের ক্ষমতার মসনদ। যেই জনতা ক্ষমতার মসনদে বসাতে পারে, ওই ক্ষমতা মসনদ থেকে টেনে এসে আবার নামাতে পারে। এটাই হলো বাংলাদেশের জনগণ। আজকে আপনাদের দুধ চাচিয়াতে এসেছি। কয়েকদিন আগে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনারা সবাই এই নিউজটা দেখেছেন না? এবং কারা একে প্রশ্রয় দিয়েছে আমরা শুনতে পাচ্ছি। এখানকার যিনি স্থানীয় এমপি, তারই সাঙ্গ পাঙ্গ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, এই মর্মে আমরা সংবাদ পেয়েছি। আপনি শহীদ জিয়ার ভূমিতে বসে কিভাবে ট্রেনের উপরে একজনকে কুপিয়ে হত্যা করতে পারেন? আপনি বিএনপির একজন কুলাঙ্গার, আপনি কোন সভ্য সমাজের বসবাসকারী নয়। আমরা সরকারের কাছে আহ্বান করছি, যদি দ্রুত এই দুপুরে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার করতে হবে, না হলে দুপচাচিয়াবাসী এই হত্যাকাণ্ডের জন্য রাজপথে নামবে। আপনি এমপি হন নাকি প্রশাসক হন, আমাদের গুনার টাইম নাই। আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এই দুপচাচিয়াবাসীকে নিয়ে বা দুপচাচিয়ার মাটিতে করব। এটাই আমাদের আজাদির বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ। প্রিয় আলেম ওলামা ভাইয়েরা, 17 বছর রক্ত দিয়েছেন, আর নয়, 17 বছর দাড়ি ধরে টেনেছে। এবার যারা দাড়ি ধরে টান দিতে আসবে, সেই রাজারা এবার খান খান হবে বাংলাদেশে। প্রিয় মা বোনেরা, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমার একজন সন্তান আছে। আমি এখন বুঝি একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তানকে বড় করে। আপনাদের ঋণ এই কখনো আমরা শোধ করতে পারবো না। আপনারা এই গণ অভ্যুত্থানে নামার কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু গত নির্বাচনের সময় দেখেছি আপনারা যখন ভোট চাইতে গিয়েছেন, আপনাদের বরফ নিক্ষেপ করা হয়েছে, আপনাদেরকে কোপানো হয়েছে, ওরা ভয় পেয়েছে। বাংলাদেশের সাহসী নারীরা জেগে উঠেছে। আগামীর বাংলাদেশে এই নারীদের হাত দিয়ে বিপ্লব সূচিত হবে। বাংলাদেশের নারীরা 71-এ যেভাবে জেগে উঠেছিল, কারণ এই নারীদের থেকে আমাদের জন্ম। তাদের হাতে যদি আমরা কমান্ড দিতে পারি, সমাজের অন্যায়ের বিচারের ভার তুলে দিতে পারি, তাহলে সঠিক বিচার তারা সমাজে নিয়ে আসবে। কারণ একজন নারী কখনো টাকার কাছে ভোট বিক্রি করে না, একজন নারী কখনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত হয় না। একজন নারী পুরুষকে ঠিক রাখার জন্য যথেষ্ট। ইসলামে যে মর্যাদা দিয়েছে, আমরা সেই মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিতে চাই। আমরা আপনাদের মায়ের জাতি, বোনের জাতি, আপনাদের মর্যাদা যারা নতুন করে কেড়ে নিতে চায়, ওই সব গুন্ডা সন্ত্রাসীদের আমরা বলবো, যে মা আমাকে জন্ম দিয়েছে, ওই মায়ের যদি তুমি সম্মানহানি করতে আসো,
তাহলে তোমার সাথে আমার তীব্র লড়াই হবে। আমার আম্মা কি নিকাব পরবে নাকি হিজাব পরবে, এটা ওনার ধর্মীয় বিধান, ওটার বিষয়। আপনি সংসদ সদস্য বলার কে যে পিছনে মুখের নিচে তাকে দেখা যায় না। এই ধরনের ধর্ম বিরোধী বক্তব্য দিয়ে, ধর্মীয় ইস্কানি দিয়ে যারা নারীদেরকে বেচ্ছুতি করতে চায়, মান সম্মানহীন করতে চায়, আমরা এই ধরনের দলকে আগামীর লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রত্যাখ্যান করব। সবাই ঐক্যবদ্ধভাবে রাজি আছে ইনশাআল্লাহ। আগামীর এই দুপচাচিয়া এই পৌরসভাতে আপনাদের প্রার্থী হয়েছেন একজন ভাই, আবু বকর সিদ্দিক ভাই। এই আবু বকর সিদ্দিক ভাই যদি এখানে কেউ সাক্ষ্য দিতে পারেন চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাহলে আজকে আমরা ওনার প্রার্থীতা প্রত্যাহার করে দিব। আর যদি কেউ সাক্ষ্য প্রমাণ না দিতে পারেন, তাহলে আল্লাহর রাস্তে আপনাদের কাছে বলছি, আগামী যে স্থানীয় ইলেকশন হবে, সেই ইলেকশনে সবাই তিতুমিরের বাঁশের কেল্লার লাঠি হয়ে, সেই ইলেকশনে হাজী শরীয়তুল্লাহর লাঠিয়াল বাহিনীর মতন হয়ে লাঠি নিয়ে সেই যারা কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে ঠেকিয়ে আমাদের এনসিপির পক্ষের যে প্রার্থী রয়েছে এই প্রার্থীকে আপনারা বিজয় করে বগুড়াতে নতুন ভাবে আজাদির সূচনা করবেন ইনশাআল্লাহ। আজাদির যাত্রা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী জেলাগুলোর একটি আমাদের এই ঐতিহাসিক বগুড়া জেলার ঐতিহ্যবাহী দুপচাচিয়া উপজেলায় আজকে আমরা এই উন্মুক্ত পথসভায় এসে উপস্থিত। এখন পর্যন্ত বাংলাদেশকে সেই জায়গায় দেখতে পাইনি, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখার পূর্ব পর্যন্ত আমাদের যেই লড়াই নিয়ে আলোচনা করে আজকের কথাগুলো শেষ করব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে মিডিয়া লক্ষ্য করেন, সংবাদ কিভাবে হয় লক্ষ্য করেন, নিউজ কিভাবে হয় লক্ষ্য করেন, টকশোতে কারা কথা বলে, কিভাবে কথা বলে লক্ষ্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা লিমিট থাকলেও আমরা বিএনপি সরকারের সময় থেকে শুরু করে দেখছি যে বিএনপির ওই মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রের হাউসগুলোতে বিএনপি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন লোক বসিয়েছে। বসানোর পরে এখন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই লোকদেরকে নিয়ে আসা হয়, যে লোকগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খেয়ে জীবন ধারণ করে। তাদেরকে দিয়ে টকশো করা হয়, সংবাদ করা হয়, মিডিয়া পরিচালনা করা হয়, যাদেরকে দিয়ে নতুন করে আওয়ামী লীগের বয়ান বাংলাদেশে উৎপাদন করা যাবে। বিএনপি যদি মনে করে যে তারা শুধু এই দায়গুলো মিডিয়ার উপরে দিয়ে দিবে, আমরা সেটা মানতে রাজি নই। কারণ আমার তথ্যমন্ত্রী আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আইন শৃঙ্খলা আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের ইশারা ছাড়া, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের সালাউদ্দিন আহমেদ সংসদে গরম হয়ে যাচ্ছে। জনাব সালাউদ্দিন আহমেদ বলছে কিসের সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন হবে, কিসের শপথ, এই ধরনের কথা বলছে। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন এই নির্বাচনে 50% মানুষ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। ওই মানুষগুলো 70% ভোট দিয়ে গণভোটে হের পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যদি সংস্কার না হয়, গণভোট বৈধ না হয়, তাহলে বিএনপি কোনোদিন বৈধ সরকার হতে পারে না। এক মা বাবার ওর চার থেকে 2 যমজ সন্তান জন্ম লাভ করেছে, একজন বৈধ আরেকজন অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। যে অভ্যুত্থানের ফলে, যে জুলাই সনদের ফলে, যে জুলাই সনদ আদেশের ফলে একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের রায় যদি বৈধ না হয়, তাহলে তারেক রহমান কোনোদিন বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না, সালাউদ্দিন আহমেদ কোনোদিন বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, মনে রাখবেন, প্রত্যেকেই ক্ষমতায় গিয়ে ক্ষমতা পিপাসু হতে চায়, স্বৈরাচার হতে চাইবে, ক্ষমতা কক্ষিগত করতে চাইবে। কিন্তু আমরা যদি তাদের সুযোগ দিই, তাহলে এবার 1400 ভাই জীবন দিয়েছে,
পারে না। আপনারা দেখেছেন অর্থমন্ত্রী বলেছে শেখ হাসিনা 1 বছরের খাবারের বিল দিয়েছে 35 কোটি টাকা। তার মানে প্রত্যেকদিন শেখ হাসিনার খাবারের বিল এসেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ দিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে যেই মানুষটা খাবারের চুরি করে, যেই মানুষটা জনগণের টাকা চুরি করে, যেই মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নাগরিকদের হত্যা করতে পারে, সেই মানুষ কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। তারা পদ্মা সেতু নিয়ে এমন এমন গল্প বলতো, মনে হয় নিজেদের বাপদাদার জমিতে যে পদ্মা সেতু করেছে, অথচ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা দিয়ে। সেই 30,000 কোটি টাকা থেকেও তারা 10,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা বিগত 17 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ দেশের বাইরে পাচার করেছে। এই 240 বিলিয়ন ডলার দিয়ে আমার বাংলাদেশে ওই রকম আর 40টা পদ্মা সেতু করা যেত। আমার সম্মানিত দুধচাচি আর ভাই, এনসিপির অনেকে শুনছেন, অন্য অনেকে শুনছেন, শুধু একটা কথা মনে রাখবেন, যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে চায়, আপনার হাসপাতালে রাজনীতি করতে চায়, আপনার উন্নয়নের রাস্তাঘাটে রাজনীতি করতে চায়, যারা প্রত্যেকটা জায়গা থেকে অর্থ পাচার করে, লুটপাট করে, তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনোদিন জনগণের রাজনীতি হইতে পারে না। এই কয়েকটা লোক যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে পালিয়েছে, বিগত 800 বছরে বাংলার ইতিহাসে লক্ষণ সেনের পর কেউ এভাবে চোরের মতো পালায় নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগামীতে যেন কোনো দলের বাহিনী না হন, জনগণের সাথে থাকবেন, জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এবং পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই বগুড়ার মাটি জনাব তারেক রহমানের জন্মভূমি। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষ এটার জন্য গর্ব করতে পারে, বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে। কিন্তু একটা স্পষ্ট করে কথা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। আপনি 17 বছর পর যখন বাংলাদেশে এসেছেন, যখন বাংলাদেশের মানুষ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে, তাদের মুখের দিকেছে, এবারে শেষবারের মতো বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে হয়তো আগামীতে ভোট পাবেন। কিন্তু যদি মনে রাখতে পারেন সেই ইতিহাস, যদি সেই আমানত রক্ষা না করতে পারেন, যদি এই গণভোট বাস্তবায়ন না করেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, যদি 70% মানুষের রায়কে অস্বীকার করেন, মনে রাখবেন বিএনপি আজকে আছে কালকে নাই, ধানের শীষ আজকে আছে কালকে নাই, কিন্তু জনগণ সার্বভৌম, জনগণের জন্য আইন, জনগণের জন্য সংবিধান এবং জনগণই চিরস্থায়ী ইনশাআল্লাহ। আপনার কাছে এটাই অনুরোধ, আপনি ভুলেও এই স্পর্ধা দেখাবেন না যে জনগণের সাথে আপনি গাদ্দারি করবেন, বেইমানি করবেন। তাহলে জনগণ গাদ্দারদের সাথে যা করে আপনিও সেটা থেকে রেহাই পাবেন না ইনশাআল্লাহ। পরিশেষে আমি শুধু আমাদের ভাই, আমাদের পৌর মেয়র পদপ্রার্থী আমাদের আবু বকর ভাই শুধু একটা কথা বলে যেতে চাই, আমাদের এই ভাই আবু বকর ভাই আমাদের কাছে একটু আগে ইচ্ছা ব্যক্ত করেছেন যে এই পৌরসভার মানুষ যদি আমার উপর রাস্তা রাখে, তাহলে আমি আবু বকর, ওমর, ওসমান আলীদের মতো আমি তাদের নেতৃত্ব হতে চাই, তাদের সেবক হতে চাই। সেটা যদি না পারি আমি নিজে এখান থেকে সরে যাব। আমার এই ভাইয়ের উপরে, আমাদের এই ভাইয়ের উপরে আপনারা আস্থা রাখবেন। তিনি যদি আমানতের খেয়ানত করেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি তার এই ভোটের আমানত, জনগণের রাস্তার আমানতকে তাদের মধ্যে ধারণ করে আমাদের এই দুধচাচিয়া পৌরসভাকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের সবার জন্য দোয়া করবে, আমাদের ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তার বিচার, তার হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত আমরা করবই করব ইনশাআল্লাহ। আমরা সবাইকে একসাথে স্লোগান দিতে পারবো তো? আমরা কি একসাথে স্লোগান দিতে পারবো?
ও